প্রযুক্তির সাহায্যে অভিনব কায়দায় টার্গেটেড ব্যক্তিদের গোপনে অপহরণ করা হতো। অপকর্মে জড়িতরা যেন পরবর্তী সময়ে ধরা না পড়ে সেজন্য গুম করা হতো কয়েকটি স্তরে সাজানো প্রক্রিয়ায়। প্রথমে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর একটি দল টার্গেট ব্যক্তিকে উঠিয়ে নিত, আরেকটি দল আটক রেখে নির্যাতন করত। নির্যাতনের পর তাদের তুলে দেওয়া হতো অপর আরেকটি দলের কাছে। শেষ দলটি কঠিন শর্তে কাউকে মুক্তি দিত, ফৌজদারি মামলা দিয়ে কাউকে বা কারাগারে পাঠিয়ে দিত, আবার কাউকে অভিনব কৌশলে হত্যা করত। সব অপকর্মই হতো গভীর রাতে। অপহরণ, আটক, নির্যাতন, হত্যা এবং মুক্তি এই 5টি ভাগে সুপরিকল্পিতভাবে গুমের ঘটনা ঘটানো হয়েছে। গুম এবং নির্যাতন করা হতো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি বা শীর্ষস্থানীয় নেতার সরাসরি নির্দেশেও। 14 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের জমা দেওয়া অন্তর্বর্তী প্রতিবেদনের প্রকাশযোগ্য অংশে নির্মম নির্যাতনের এসব ভয়াবহ তথ্য পাওয়া গিয়েছে। প্রতিবেদনে গুমের ঘটনায় শেখ হাসিনাকে সরাসরি দায়ী করা হয়েছে। একই সঙ্গে গুমের ঘটনায় জড়িত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবকে বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। র্যাব বিলুপ্তির সুপারিশ প্রসঙ্গে পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ খবরের কাগজকে বলেন, এই জাতীয় প্রতিষ্ঠান নিয়ে সবসময় ভালো বা মন্দ আলোচনা হয়ে থাকে। র্যাব মিক্সড ফোর্স কাঠামোর একটি ইউনিট। এক্ষেত্রে বর্তমানে র্যাবের ক্ষেত্রে মন্দ আলোচনার পাল্লা ভারী। গুম, ক্রসফায়ার প্রশ্নে র্যাব বিলুপ্তির সিদ্ধান্ত সরকারের উপর নির্ভর করবে, কিন্তু তার আগে র্যাব বিলুপ্ত করলে কী ধরনের প্রভাব পড়তে পারে অথবা রাষ্ট্র এবং সমাজের জন্য সেটি ভালো না ক্ষতিকর হবে সেটি পর্যালোচনা করা দরকার। প্রতিবেদনে বলা হয়েছে, গুমের শিকার হবার পর যারা ছাড়া পেতেন তারা যেন ঘটনাস্থল শনাক্ত বা তার সঠিক বর্ণনা দিতে না পারেন সেজন্য একই রকমের গোপন বন্দিশালা বা আয়নাঘর বানানো হতো। এর মধ্যে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মোহাম্মদপুরের বন্দিশালা ছিল একই রকম। অত্যন্ত পরিকল্পিতভাবে এসব বন্দিশালা তৈরি করা হয়েছে। প্রথমে রাতে হায়েস মাইক্রোবাসে সাদা পোশাকে প্রশাসনের লোক পরিচয়ে টার্গেটেড ব্যক্তিকে তুলে নেওয়া হতো। গাড়িতে তোলার পরপরই ভিকটিমদের চোখ বেঁধে হাতকড়া পরানো হতো। অপহরণের পুরো ঘটনাটি এতই দ্রুত করা হতো যে আশেপাশের মানুষও বুঝতে পারত না। অপহৃতের পরিবার স্বজনরা পুলিশের কাছে গেলে তারা ডিবি বা অন্য কোনো সংস্থাকে দেখিয়ে দিত। এভাবেই দিনের পর দিন হয়রানির শিকার হয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। গুমের ঘটনায় সংস্থা হিসেবে র্যাব, পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবি, সিটিটিসি বা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটগুলো প্রধান ভূমিকা পালন করেছে। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই এর নামও উঠে এসেছে। তবে এসব সংস্থার নিম্নপদস্থ নিরাপত্তা কর্মীদের দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে এসব ঘটনা ঘটেছে। গুমের ক্ষেত্রে ভিকটিমদের অবস্থান চিহ্নিত করতে মোবাইল প্রযুক্তির সহায়তা নেওয়া হতো। ডিজিএফআই এর তত্ত্বাবধানে পরিচালিত ন্যাশনাল মনিটরিং সেন্টার এবং পরবর্তী সময়ে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার মোবাইলের মাধ্যমে নজরদারি পরিচালনা করত। এরপর টার্গেট করা ব্যক্তিকে অপহরণ করা হতো। আটক ব্যক্তিকে গোপন অন্ধকার কক্ষে কখনো 48 ঘন্টা, কখনো কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস পর্যন্ত নির্যাতন করা হতো। নির্যাতনের জন্য বন্দিশালাগুলোতে ছিল বিশেষ যন্ত্রপাতির ব্যবস্থা, ছিল সাউন্ডপ্রুফ কক্ষ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য ডিজাইন করা বিভিন্ন যন্ত্র। গুমের ঘটনা শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক চক্রান্তেরও অংশ। বিশেষ করে এই ঘটনায় ভারতীয়দের জড়িত থাকার প্রমাণ রয়েছে। এক্ষেত্রে গুমের শিকার কিছু বাংলাদেশি এখনও ভারতের কারাগারে বন্দী থাকতে পারে বলে জানা গিয়েছে। সুখরঞ্জন বালি এবং বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতে স্থানান্তরের ঘটনা এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।